দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলে এলাম বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের 257তম ফেসবুক লাইভে। আজকে আমাদের আলোচ্য বিষয় ক্যান্সারের উপর ঔষধ নির্বাচন। আজকে আমাদের নিয়মিত অতিথি ডাক্তার মোহাম্মদ ইসলাম স্যার, তিনি আজকে জরায়ুর ক্যান্সারের উপর ঔষধ নির্বাচন করতে। স্যার প্লিজ আজকের টপিক শুরু করুন প্লিজ। স্যার শুরু করুন স্যার। স্যার শুরু করেন স্যার আপনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচ্য বিষয় নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। মহান রাব্বুল আলামিন আমাদের সহায় হন। আজকে আমাদের আলোচনায় একটু বিঘ্ন ঘটেছে, যান্ত্রিক ত্রুটির বিঘ্ন ঘটেছে বিধায় আমরা একটু দেরিতে শুরু করেছি। আশা করি আপনারা সবাই সংযুক্ত থাকবেন। আজকের আলোচ্য বিষয়টা হলো ইউটেরিন ক্যান্সার, জরায়ুর ক্যান্সার। ক্যান্সারে আক্রান্ত, জরায়ুর ক্যান্সারে আক্রান্ত রোগীদের ঔষধ নির্বাচনের কৌশল নিয়ে আজকে আমাদের চতুর্থ পর্ব। এই চতুর্থ পর্বের আলোচনার প্রাক্কালে আমি আপনাদেরকে একজন চিকিৎসকের একটা মন্তব্য দিয়ে আমি আলোচনাটা শুরু করতে চাই। একজন চিকিৎসক যার নাম ডাক্তার রেজাউল করিম, তিনি আমার কাছে জানতে চেয়েছেন স্যারের জন্য দোয়া রইল, তবে কত পার্সেন্ট ক্যান্সার রোগী হোমিওপ্যাথিতে ভালো হয় সেটা একটু বললে সাধারণ মানুষ উপকৃত হবে। কারণ হোমিওপ্যাথির নাম বিক্রি করে 15 দিনে, 1 মাসে, 3 মাসে ক্যান্সার রোগী ভালো হয়ে যাচ্ছে, এটার সত্যতা কতটুকু? ধন্যবাদ ডাক্তার রেজাউল করিম। আপনার প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য খুবই কঠিন। আমার দীর্ঘ 35 বছর প্র্যাকটিস জীবন। এই জীবনের প্রথম 25 বছর আমি ক্যান্সারের কোনো রোগী দেখি নাই, বা ক্যান্সারের কোনো রোগী আমার নিকট আসে নাই। পরবর্তী 10 বছর ক্যান্সার রোগী এসেছে, আমার নিকট ক্যান্সার রোগী এসেছে, ক্যান্সার সহ অন্যান্য রোগী চরম অবস্থায় শেষ পরিণতিতে এসেছে। আমার নিকট যারা এসেছেন শেষ পর্যায়ে চতুর্থ পঞ্চম ধাপে, তাদের অনেককেই মৃত্যুর যাত্রায় যেতে হয়েছে। এর মধ্যে গুটি কয়েক যারা ভালো হয়েছেন তাদেরকে আমি এই লাইভে নিয়ে এসেছি। তার মধ্যে একজন স্বনামধন্য এমবিবিএস ডাক্তার ছিলেন, বিজ্ঞ ডাক্তার ছিলেন, এবং ব্রেন ক্যান্সার নিয়ে আমি আরো 2 জন রোগীকে আপনাদের সামনে হাজির করিয়েছি। ইতোমধ্যে কুমিল্লা বিভিন্ন জায়গার ক্যান্সার রোগীরা তারা কম বেশি আরোগ্য লাভ করেছে, সে আরোগ্যের হার অনেক কম, অথবা আরোগ্য হওয়ার পরেও তারা অনেকে আসেন না। সুতরাং এই সত্যতা কতটুকু এটা যাচাই বাছাই করার ক্ষমতা আমার নাই, বা এই অধিকার আমারও নাই। এটা একমাত্র করতে পারেন ডিজি হেলথ, অথবা ডিজি অল্টারনেটিভ মেডিকেল কেয়ার, অথবা স্ট্যাটিস্টিক্যাল ব্যুরো, তারা করতে পারেন, অথবা আমাদের বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল, তারা করতে পারেন। তবে আমরা যতটুকু দেখি, আমরা দেখে আসতেছি যে অনেকেই যে ক্যান্সার ভালো করে ফেলতেছে। আপনার কথাটা ঠিকই বলেছেন,
15 দিন, 2 মাস, 1 মাস, 3 মাসে তারা ভালো করে ফেলতেছে। কিভাবে ভালো করে ফেলতেছে আই ডোন্ট নো। আদৌ ভালো হচ্ছে কিনা আই ডোন্ট না। তবে মহান আল্লাহর নিকট ফরিয়াদ, আল্লাহ যেন ক্যান্সার রোগীদেরকে ভালো করে দেন, এইটুকুই আমি বলবো। তাদের বিজ্ঞাপন বা তাদের চিকিৎসা কতটুকু সত্য আমি সেটা বলতে পারবো না। এটার জন্য আমার জ্ঞানের গভীরতা খুবই কম, এটা আমার দ্বারা বলা সম্ভব না। সুতরাং ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম, আর কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে পরবর্তীতে আমাকে সরাসরি ফোনে আমার নিকট থেকে আলোচনা জেনে নেবেন। আজকে আমরা ওষুধ নির্বাচন, মারাত্মক ধরনের রোগে আক্রান্ত রোগীরা, সেই আক্রান্ত রোগীদের রোগটা কি? ক্যান্সার, জরায়ুর ক্যান্সার। মূলত জরায়ুর ক্যান্সার বলবেন, লাং ক্যান্সার বলবেন, লিভার ক্যান্সার বলবেন, অল দ্য ক্যান্সার, সকল ক্যান্সারের আপনার ওষুধ নির্বাচনের কৌশল প্রায় সেম, বাট সিমটোমেটিক পদ্ধতিতে বিভিন্ন নাম একটা, কিন্তু ওষুধ আমার রোগীদের অবস্থার প্রেক্ষাপটে, রোগীদের সার্বজনীন লক্ষণ বিবেচনায় আমাদের ওষুধের ভিন্নতা হয়ে যায়, এটাই স্বাভাবিক। তবে আমি আপনাদেরকে অনুরোধ করব, সত্যিকার অর্থে আপনারা যারা দক্ষ, যারা পারদর্শী, তারা অত্যন্ত বিচার বুদ্ধি সম্পূর্ণ ব্যক্তিগণ, যেমন আমাদের সভাপতি সাহেব ডাক্তার ইয়াকুব আলী সরকার, উনাদের মতো আরো যারা অভিজ্ঞ যারা আছেন, তারা অত্যন্ত দক্ষতার সাথে অর্গাননের নির্দেশনা অনুসারে আপনারা ক্যান্সার রোগীদেরকে চিকিৎসা করবেন অথবা হ্যান্ডেলিং করবেন। তবে এই আরোগ্যের হার খুবই কম, সকল পদ্ধতিতেই আরোগ্যের হার খুব কম। আর আমাদের নিকট তো লাস্ট স্টেজে আমাদের নিকট আসে, তাই তারপরেও আমি বলবো যে অন্তত প্রিলিমিনারি স্টেজে আসলে আমার মনে হয় আমরা অনেকটা সফল হতে পারবো। ক্যান্সার রোগীদেরকে আমরা অনুরোধ করব, অভিজ্ঞ চিকিৎসকদের নিকট আপনারা আসুন, আপনারা দেখুন, আপনারা আপনাদের চিকিৎসা নিন, আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব। এখন আসেন, আজকে আমাদের ওষুধ নির্বাচনের কৌশল, সেই ওষুধ নির্বাচনের কৌশল আপনারা জানেন। আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা ওষুধ নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত দার্শনিক তথ্য দিয়ে আমাদেরকে ওষুধ নির্বাচন করতে হচ্ছে। সেই নির্বাচনের গাইডলাইন আমাদেরকে দিয়েই রাখছে অর্গানন। এবার আসেন, আমি একটা রোগী চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই, আপনারা ওষুধ নির্বাচন করবেন। আমরা ছাত্র শিক্ষক সম্মিলিতভাবে আমরা ওষুধ নির্বাচন করব। এখন মনে করেন আপনার নিকট একজন রোগী আসলেন, রোগিনী, সাথে আসলেন তার স্বামী। রোগিনীর বয়স 25 থেকে 27 বছর, রোগিনীর বিবাহিত জীবন 5 বছর। এই অবস্থায় রোগিনী আপনার নিকট আসলো, আপনি দেখলেন আউটলুকিং এ এখনো কথা বলেন নাই, আউটলুকিং এ দেখলেন রোগী হাসতেছে, হু হু করে হাসতেছে, মুসকি মুসকি হাসতেছে, সুন্দর চাহনি আপনার দিকে তাকাচ্ছে। আপনি বুঝতে পারছেন না আসলে সে কি রোগী কিনা, রোগীর কোনো ভাব তার মধ্যে নাই।
এই অবস্থায় আপনি রুগিনীকে জিজ্ঞাসা করলেন, মা আপনার কি সমস্যা? রুগিনী বললেন, সমস্যা তো আমার না, সমস্যা আমার স্বামীর, উনি আমাকে আপনার নিকট নিয়ে আসছে। আপনার কোনো সমস্যা নাই? কিছু সমস্যা আছে, কিন্তু যা সমস্যা আছে এটা আমার সার্বজনীন অবস্থায় আমার কোনো সমস্যা হয় না। কিছু সমস্যা, এই এত বড় কি সমস্যা যেটা আমার স্বামীকে সার্বক্ষণিক কাঁদায়? আমি রুগী, আমি কাঁদি না, কাঁদে আমার স্বামী। এইভাবে রুগিনী আপনাকে বলতেছে, কাঁদে আমার স্বামী, আমার তেমন কোনো কষ্ট নাই, কষ্ট হলো আমার স্বামীর। আচ্ছা মা একটু খুলে বলেন, কষ্টটা আমার সামান্য, অত বেশি না। আমার পেশাবের রাস্তায় ব্যথা, একটু বেশি ব্যথা। আজকে এই 8-10 মাস যাবৎ আমার পেশাবের রাস্তায় ব্যথা, প্রস্রাবের থলিতেও ব্যথা, ওই জায়গায় ব্যথা। তবে আমার এই ব্যথাটা সহনীয়। স্যার এখন এই ব্যথাটা যে আজ থেকে 6-9 মাস আগে আপনার দেখা দিয়েছে মা জননী, আপনি এরপরে কি করেছেন? স্যার এরপরে আমার এই ব্যথাটা নিবারণের জন্য আমার স্বামী অস্থির হয়ে পড়েছে। অস্থির হওয়ার কারণে তিনি আমাকে একজন গাইনি স্পেশালিস্টের কাছে নিয়ে গেছে। গাইনি স্পেশালিস্ট পরীক্ষা নিরীক্ষা করে উনি দেখলেন আমার জরায়ুতে টিউমার। উনি বললেন জরায়ুতে সিস্ট ছিল, সিস্টের পরে বড় হইয়া টিউমার হয়েছে, এবং এইটা আমার যে ডিম্ব, আমার যে রাইট ওভারি লেফট ওভারি, সেই ওভারিতেও নাকি সিস্ট আছে। আমার স্যার ফ্যালোপিয়ান টিউব, সেই টিউবও নাকি ব্লক। স্যার এত ঝড় বন্যা বয়ে যাচ্ছে, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। আমার এই ব্যথা বেদনাও স্যার আমার সহনীয়, আমি সহ্য করে আছি। তাহলে বেশি হলে তো স্যার আমি চিৎকার করতাম, কিন্তু স্যার সার্বক্ষণিক আমার স্বামী অস্থির, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারা অস্থির। কারণ ওই গাইনি স্পেশালিস্ট তিনি পরীক্ষা করে দেখলেন আমার জরায়ুতে ক্যান্সার। এইবার আপনাকে প্রশ্ন করতেছে, স্যার ক্যান্সার কি? ক্যান্সার মানে কি? আপনাকে উল্টা রোগিনী প্রশ্ন করতেছে, ও স্যার ক্যান্সার টেন্সার কিছু বুঝি না, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো কষ্ট, এই কষ্টটা আমার খুবই সামান্য। এখন এই সামান্য কষ্টে কেন আমার স্বামী এত ব্যতিব্যস্ত, আমার বাবা মা ভাই বোন সবাইকে ব্যস্ত করে তুলেছে। এখন স্যার আমার শরীর স্বাস্থ্য খাওয়া দাওয়া সবকিছু স্বাভাবিক। এই অবস্থার প্রেক্ষাপটে আপনি তখন প্রশ্ন করলেন, মা আপনার বাচ্চা হয়েছে কত বছর, বাচ্চার বয়স কত? তো স্যার 2 বছর। আপনার বিবাহিত জীবনের আগে কোনো কষ্ট ছিল? তো স্যার আগে তো কষ্ট ছিলই না, আর এখন বিবাহিত জীবনের পরে এই কষ্টটুকু, আমার চেয়ে বেশি কষ্ট আমার স্বামীর। আমার কষ্ট কিছুটা, আমার তলপেটে রেগুলার ব্যথা করে, পেশাবের রাস্তায় ব্যথা করে, পেশাব করতে কষ্ট, এইটুকু স্যার, এই কষ্টটুকু আমার সহনীয়। তবে স্যার এই কষ্টের মধ্যে কেউ যদি হাত দেয়, একটু যদি আমার হাত পড়ে, আমি আমার হাত দিতে পারি না। আমার স্বামীও যদি ওই জায়গায় একটু হাত দেয়, তাহলে স্যার আমি খুব অস্থির হয়ে যাই। তখন আমার এটা আমি বলবো সেন্সিটিভ টু টাচ, সেন্সিটিভ টু টাচ, আমি এই জায়গার মধ্যে হাত দিতে দেই না। আচ্ছা মা জননী একটু বলেন তো, আপনার যে সিস্ট টিউমার এগুলা বলতেছে, আপনার একটু ব্যাক হিস্ট্রিতে একটু বলবেন, আপনার বিবাহিত জীবনের আগে কোনো কষ্ট ছিল না,
বিবাহিত জীবনের পরে আপনাদের একটু বলেন তো, আপনারা তো স্বামী স্ত্রী, আপনাদের তো নিশ্চয়ই মেলামেশা হয়। হ্যাঁ স্যার, রেগুলার মেলামেশা হচ্ছে। তাহলে তো স্যার এখানেই তো আমার কষ্ট। কি কষ্ট? কয় আমার মেলামেশাতে আমার চাহিদাও আছে, আমার স্বামীরও চাহিদা আছে, কিন্তু স্যার ওনার গোপন অঙ্গটা বেশ মোটা, গোপন অঙ্গটা বেশ লম্বা, এবং ওনার রিপিটেড, ওনার আগ্রহ প্রচুর। এই প্রেক্ষাপটে যতবার মেলামেশা হয় ততবার আমি কষ্ট পাই। আমার দুই ধরনের কষ্ট। মেলামেশায় আমি কষ্ট পাই, অনেক কষ্ট, এবং ওই মেলামেশার শেষ পর্যায়ে এটা গভীরে ঢুকে, গভীরে যায়, সেখানে স্যার আমি সহ্য করতে পারি না। যতবারই মেলামেশা হয় ততবারই আমার কষ্ট হয়। আমার স্যার বাচ্চাটা যখন হয় তখন আমাকে বলা হয়েছে এই বাচ্চাটা নর্মাল ডেলিভারি হবে, কিন্তু আমার হসপিটালে নেওয়ার পরে আমার গাইনি ডাক্তার আমার ওটার ভিতরে আমার গোপন অঙ্গে হাত দিয়েছে, ওই হাত দিতেও আমি ব্যথা পেয়েছি। এই দুই প্রকার ব্যথা আমি পেয়েছি। হাত দিতে ব্যথা, ব্যথার পরে পরবর্তীতে বাচ্চা প্রসব হয়েছে আমার সিজারিয়ান। এই সিজারিয়ান বাচ্চা হওয়ার পরে, এরপরে একটা সময় পার হওয়ার পর স্বামী স্ত্রীর মেলামেশা, ওই মেলামেশাতে স্যার আমার ব্যথাটা আরো বেড়ে গিয়েছে, কষ্টটা আরো বেড়ে গিয়েছে। মনে হচ্ছে যেন সেই জায়গার মধ্যে কোনো মাংসপিণ্ড সৃষ্টি হয়েছে। এই অবস্থায় এখন স্যার কেন এরকম হলো, কোত্থেকে এটা আসলো, ওই আমি শুধু ওই মেলামেশাতেই আমি ব্যথা পাই। তাহলে এই অবস্থায় আমরা রোগিনীর বক্তব্য অনুসারে এই তার পজিশনটা পেয়ে গেলাম। রোগিনীকে জিজ্ঞাসা করলাম, স্বামী, আপনার স্বামী তার কেমন চরিত্রের অধিকারী? দুজনকে আবার আলাদা ইন্টারোগেশন করলাম। বলল, স্যার শুধু মেলামেশাতে ওনার থেকে আমি কষ্ট পাই, তা না হলে উনার মতো মানুষ হয় না। উনি অত্যন্ত ভালো মানুষ, ওনার কোনো রকম কোনো বদ অভ্যাস নাই, বাজে অভ্যাস নাই, মেইলি অভ্যাস নাই। আচ্ছা, এইটুকু। তাহলে এই আস্তে আস্তে স্যার যদি রোগ হয়ে যায়, যে রোগ হয়েছে, এই রোগ যদি স্যার আপনি চিন্তা করেন, তাহলে এই কারণে আমার স্বামীর কোনো অবৈধ মেলামেশাও আমি কখনো বুঝিও নাই, দেখিও নাই, আর আমার নিজেরও নাই। তাহলে এইবার আপনি কি করলেন? ওষুধ নির্বাচনের জন্য আপনি এইবার এই মহিলাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মা, তোমাকে তো দেখতে শুনতে খুবই ভালো মনে হচ্ছে, খুবই নাদুস নুদুস, রোগ অনুসারে তোমার তো কোনো দুর্বলতা আছে? না স্যার, আমার কোনো দুর্বলতা নাই। আমার শারীরিকভাবে যতটুকু আমাকে দুর্বল এখন করে ফেলেছে আমার স্বামীর কান্না, আত্মীয় স্বজনের কান্না আমাকে দুর্বল করে ফেলেছে, কিছুটা হলো আমি দুর্বল। আচ্ছা, এইবার আপনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা মা, তোমার এই বিবাহিত জীবনের আগে পরে তোমার জ্বর, সর্দি, কাশি, XYZ, ফোঁড়া, চর্মরোগ, এরকম কিছু? স্যার জ্বর, সর্দি, কাশি তো হয়, চর্মরোগও হয়েছে স্যার, এরপরে ফোঁড়াও হয়েছে স্যার, যা কিছু হয়েছে স্যার, বাত ব্যথাও আমার, কিন্তু স্যার আমি স্পর্শ পর্যন্ত করতে দেই না। ফোঁড়া, বাত ব্যথা যা কিছু, সব কিছু থেকে আমি দূরে থাকি, কেউ যাতে আমাকে স্পর্শ না করে। কারণ স্যার আমার শরীরে প্রচুর ব্যথা, আমি ব্যথা সহ্য করতে পারি না। ওই ব্যথার জন্য আমি দূরে দূরে থাকি, সেন্সিটিভ টু টাচ। ফোঁড়া হইলেও দূরে থাকি, চর্মরোগ হইলেও দূরে থাকি, জ্বর হইলেও দূরে থাকি, ব্যথা বেদনা সার্বক্ষণিক আমার। এই অবস্থায়
আপনার রাডারে নিশ্চয়ই ওষুধ চলে আসছে এবং রোগের কজেশন আপনি পেয়েছেন ইনজুরি। যদি আপনি ওটাকে মনে করেন আমি যে ইনজুরির কথা বলেছি তাই যদি হয়, তাহলে ওষুধটা কি হতে পারে? এতক্ষণ আপনাদের সাথে আলোচনা করলাম, এইবার আপনারা দয়া করে একটু বলেন, তাড়াতাড়ি বলেন যে ইউটেরিন ক্যান্সারে এই আমার আলোচনায় আপনি কি ওষুধ দিবেন? ইউটেরিন ক্যান্সারে আমার আলোচনায় আপনি কি ওষুধ দিবেন? প্লিজ প্লিজ। আর্নিকা মন্টেনা, কি মেহেদি মাসুদ, মেহেদি মাসুদ, আর্নিকা মন্টেনা, মেহেদি মাসুদ, আর কে একটু সিপিয়া লেডি, এটা কে বলেছেন? হ্যাঁ আদাব, ওকে সিপিয়া লেডি আপনি। আর আমি আপনার নাম আরতি, কি আরতি? আচ্ছা আচ্ছা, আর্নিকা মন্টেনা, মোহাম্মদ আব্দুল হাই, আর্নিকা দেলোয়ার হোসেন, মোহাম্মদ আব্দুল হাই, বেলোডোনা, আর্নিকা মন্টেনা, হেলাল উদ্দিন, আচ্ছা আর্নিকা মন্টেনা, নীলিমা হালদার, বাদল নাকি আর্নিকা, লুৎফুর রহমান আর্নিকা, আচ্ছা নুরুজ্জামান আর্নিকা, এম কামাল হোসেন আর্নিকা, আর্নিকা মন্টেনা। প্লিজ তাড়াতাড়ি প্রসিড হন, প্রসিড করেন। আর কেউ কিছু বলবেন? এম এ কামাল হোসেন আর্নিকা, এম এ কামাল হোসেন আর্নিকা, ওকে ফাইন। এইবার আর কেউ কিছু বলবেন? কেউ কিছু বলবেন? আচ্ছা, এইবার আসেন আপনারা। কেউ বলেছেন আর্নিকা মন্টেনা, আর্নিকা মন্টেনা ইমরান হোসাইন, আর্নিকা মন্টেনা, আর্নিকা মন্টেনা ইসমাইল হোসাইন, আর্নিকা মন্টেনা। আচ্ছা ঠিক আছে, তারপরে পীযুষ আর্নিকা মন্টেনা, বেলাডোনা, আর হিপার, ওকে হিপার, নুরুল কুনিয়াম, চমৎকার। এইবার আসেন প্লিজ। হ্যাঁ আপনারা বলতে থাকেন, আমি আপনাদের জবাব দিতে চাই। এখানের মধ্যে আজকের আমার এই আলোচ্য বিষয়ে আপনারা 80% চিকিৎসক আর্নিকা মন্টেনার কথা বলেছেন। এইবার আবার দু তিনজনে বলেছেন বেলেডোনা, আবার কেউ বলেছেন সিপিয়া। এইটুকু আপনারা তাহলে বেলেডোনা, সিপিয়া, আর্নিকা, হিপার, সালমান আব্দুল্লাহ হিপার। এই এখন আসেন আমরা এই জায়গার মধ্যে অ্যাকর্ডিং টু অ্যাপোরিজম নাম্বার 5, where there is clear causation is clear, সেই ক্ষেত্রে ক্যান্সার হোক, আলসার হোক, XYZ হোক, আরো বড় ধরনের কোন রোগ হোক, আমি যখন কজেশনটা পেয়ে যাব, সেই কজেশন অনুসারে আমি এই কজেশনটা আদৌ ঠিক কিনা এটা আপনাকে কনফার্ম করতে হবে। কারণ আমাদের পুরুষ জাতি এবং কিছু পুরুষ মানুষ বিবাহিত জীবনে তারা তাদের সঙ্গিনীতে তাদের সারা জীবনের সঙ্গী এই জিনিসটা ভুলে যায়। ভুলে গিয়ে তারা কি করে? যৌন অত্যাচার করে। যে অত্যাচারে রোগিণীর কোনো অসুবিধা হয় কিনা সেদিকে সে খেয়াল করে না, তার সাথীর দিকে তাকায় না। নিশ্চয়ই তার সেই নরম তুলতলে গোপন অঙ্গে আঘাতের পর আঘাত, তার ইন্টারকোর্সের পরে ওই জায়গার মধ্যে, তার সেই জায়গার মধ্যে আপনার টিউমার ফর্ম করতেই পারে। দ্যাটস ওয়াই আমরা যদি সেই জন্য সেটা পরবর্তীতে স্কার সেল, তার মানে কি স্কার সেল মানে কি ক্যান্সারাস সেল, এটা হয়ে যেতে পারে। আমরা কোনোদিন আমরা কি কখনো আর্নিকার কথা চিন্তা করব ক্যান্সারের জন্য? হিপারের কথা চিন্তা করব ক্যান্সারের জন্য? বেলেডোনায় ক্যান্সার ভালো হয় তাকে চিন্তা করব? আমাদের মতো
নব্য ডাক্তার বা প্রবীণ ডাক্তার বা অনভিজ্ঞ ডাক্তার কেউই চিন্তা করব না। চিন্তা তারাই করবে যারা যারা অর্গাননের ভিতরে প্রবেশ করেছে, তারাই করবে। সেই ক্ষেত্রে আমাদের ওষুধ, আজকের আলোচনায় আমাদের ওষুধ আসবে তিনটা। নাম্বার 1 আর্নিকা মন্টেনা, নাম্বার 2 বেলিস্পার, আব্দুল্লাহ আল মামুন বলেছেন নাম্বার 2 বেলিস্পার, নাম্বার 3 কোনিয়াম। কারণ আপনি যদি আঘাত বিবেচনা করেন তাহলে এই মহিলার ক্ষেত্রে রিপিটেড ইনজুরি হয়েছে এবং ট্রিপল ইনজুরি হয়েছে। যখন তার বাচ্চা হচ্ছে তখন সে বাচ্চা বের করতে গিয়ে ওই জায়গার মধ্যে এক্সামিনেশন করতে গিয়ে রোগিনীকে আঘাত করেছে, আঘাত পেয়েছে, সেটাও তার ইনজুরি। এই ইনজুরি বিবেচনায় আমার ফার্স্ট মেডিসিন ইজ আর্নিকা মন্টেনা। এখন আসেন সেকেন্ডারি ঔষধ বেলিস্পার, সেটাও আমরা এর আগে আলোচনা করেছি। বেলিস্পার, বেলিস্পার হোয়ার দেয়ার ইজ সফট অর্গান, আমার ইউটেরাইন ক্যান্সার বা ইউটেরাইন ক্যাভিটি, ইউটেরিনের সাথে লেবিয়া মেজর, লেবিয়া মাইনর এবং তার ফ্যালোপিয়ান টিউব এবং তার ওভারি, রাইট ওভারি, লেফট ওভারি, এইগুলির সাথে আপনার বোন একদম দূরে অ্যাটাচ। এগুলা সাধারণত মাংসাশী, এগুলা মাসেলসের সাথে এগুলার সম্পৃক্ততা। সেই ক্ষেত্রে বেলিস্পার একটা চমৎকার ঔষধ। বেলিস্পার যেমন আপনার মেল রিপ্রোডাক্টিভ অর্গান, ইটস এ বোনলেস অর্গান, এইটারও যদি ব্যথা আসে তাহলে উই মে থিঙ্ক বেলিস্পার। সেই ব্যথায় অবশ্যই সেখানেও ক্যান্সার হতে পারে, সেই ক্যান্সার। এরপরে আসেন আমাদের স্পেসিফিক মেডিসিন আছে কোনিয়াম ম্যাকুলেটাম। আঘাতের পরে যদি টিউমার হয়, আঘাতের পরে যদি ক্যান্সার হয়, আদার্স লক্ষণগুলি যদি আসে তাহলেও উই মে থিঙ্ক কি কোনিয়াম। আমরা এই জায়গায় হাইপেরিক্যামকেও চিন্তা করতে পারি, লেডাম্পালকেও চিন্তা করতে পারি, ক্যালেন্ডুলাকেও আমরা চিন্তা করতে পারি। সুতরাং সেই চিন্তা তখনই ক্লিয়ারই আসবে যখন আমি এদের সাথে আদার্স অ্যাক্সেসরি সিমটমস গুলি পাবো। কিন্তু এই ক্ষেত্রে আমি আর্নিকার পাল্লাটাই ভারী পেয়েছি। যারা সিপিয়া বলেছেন, সিপিয়ার আমি কোনো লক্ষণ এখানে দেই নাই, সিপিআর কোনো লক্ষণ আমি প্রেজেন্ট করে নাই। তার আউটলুকিং সহ সিপিয়া কি আঘাতের ওষুধ, তাও কিন্তু আমাদের মেট্রিয়ামেটিকায় নাই। দ্যাটস ওয়াই জি ডাক্তার সাহেব, হ্যাঁ, মাহফুজুল হোসেন সিপিয়া বলেছেন আপনি দয়া করে সিপিয়া আবার একটু পড়ুন। আমি আপনাকে ডিসএগ্রি করছি না, পড়তে পড়তেই আমরা আমাদের অবশ্য লক্ষ্যে পৌঁছতে পারবো। এবার আসেন আরেকটা ওষুধ নিয়ে আমি প্রতিদিন আসি যে অনেকগুলি ওষুধ নিয়ে আমি আলোচনা করব, কিন্তু আমি সময় করতে পারি না। এখন আসেন আমি আরেকটা ওষুধ নিয়ে আলোচনা করি। সেই আলোচনাটা হলো ইউটেরিন ক্যান্সার। এইটাই আমাদের আলোচ্য বিষয়। ওষুধ নির্বাচন করব। এবার আসেন, রোগী সবই ফিমেল। ইউটেরিন ক্যান্সার মানে রোগী সব ফিমেল। এখন আপনার নিকট একজন মাঝবয়সী রোগী আসলেন, এগুলা প্রতীকী রোগী। আপনার নিকট মাঝবয়সী রোগী আসলেন, এখন রোগী তার স্বামী সহ তার আত্মীয় স্বজনও আসছে, আপনার চেম্বারে আসলো।
আপনার চেম্বারে ঢুকতেই দেখেন রোগিনীর কান্না, কানতে কানতে আপনার চেম্বারে ঢুকেছে এবং চোখ দিয়ে অজরে, এটা আর্টিফিশিয়াল কান্না না, তার চোখ দিয়ে অজরে অশ্রু ঝরতেছে, আপনি দেখতেছেন। এইভাবে আপনাকে সিমটমস আইডেন্টিফাই করতে হবে। সে কাঁদতেছে, স্যার আমার মৃত্যুর ঘন্টা বেজে গিয়েছে স্যার, স্যার আপনার নাম ডাক শুনে এসেছি স্যার, আমি কি বাঁচবো? এখনো কিন্তু রোগের কথা বলে নাই। আপনি ডাক্তার সেই মুহূর্তে কি বলবেন? নিশ্চয়ই, ইনশাআল্লাহ, আপনি যেহেতু এসেছেন, বাই দি গ্রেস অফ অলমাইটি আল্লাহ, জীবন দেওয়ার মালিক আল্লাহ, জীবন নেওয়ার মালিক আল্লাহ, রোগ ভালো করার মালিক আল্লাহ, আল্লাহর রহমতে আমি সর্বাত্মক চেষ্টা করব, আল্লাহ চাহে তো আপনি ভালো হয়ে যাবেন। এই কথা বলার পরে রোগীর মুখে, যেই মুখে ছিল আষাঢ়ের অশ্রু জল, সেই মুখে চলে আসছে হাসির বন্যা। তাহলে তার ভিতরে এই একটা মানসিকতার মধ্যে আপনি পরিবর্তনশীলতা পেয়ে গিয়েছেন। এই এই কানলো, এই হাসলো, এই অবস্থায় এখন আপনি আপনি এবার মা জননী, আপনার কি কষ্ট একটু বলেন। এখনো কষ্ট সে বলে নাই। এইবার স্বামী বলতেছে, স্যার ওনার নাকি জরায়ুতে ক্যান্সার, স্যার এটা নাকি ভালো হবার না। এই কথা বলার সাথে সাথে রোগিনী, তার আত্মীয় স্বজন অন্তত 7-8 জন এসেছে, সবাইকে নিয়ে রোগিনী আমার সাথে আবার কান্না জড়িত কণ্ঠে, স্যার আমি কি ভালো হব, আমি কি ভালো করে দিবেন? তখনও আপনার পজিটিভ কথা, স্যার এই আত্মীয় স্বজন সারাক্ষণ আমার সাথে আছে, আমার স্বামী সহ, মনে হয় যেন তারা যদি আমার কাছে থাকে, আমার নিকট থাকে, তাহলে স্যার আমার আত্মায় শান্তি পায়, আমার বোধহয় প্রাণটা আমি ফিরে পাই। আমি চাই সবাই আমার ডাইনে বামে সামনে পিছনে থাকুক। আচ্ছা, এইবার আচ্ছা আপনার কষ্টটা কি? স্যার জ্বালা, প্রচন্ড জ্বালা। কোথায় আপনার? পেশাবের রাস্তায়, রাস্তার মধ্যে যার জ্বালা, এই জ্বালা সহ্য করতে পারি না স্যার, এখানে নাকি টিউমার, এখানে নাকি ক্যান্সার। এই রোগিনীটা কিন্তু প্রতীকী রোগী না। এই রোগী নি আজ থেকে বছর 10 আগে আমার নিকট এসেছে, যে রোগিনী তার স্বামী সহ, তার আত্মীয় স্বজন সহ আমার নিকট এসেছে। আমার নিকট 2 ঘন্টা ছিল। 2 ঘন্টার নিচে আমি কেস টেকিং করতে পারি না। আমি রোগীর লিপি প্রণয়ন করে আপনাদেরকে নির্দেশটুকু দিতে যাচ্ছি। এই 2 ঘন্টার মধ্যে ক্ষণে রুষ্ট, ক্ষণে তুষ্ট, রুষ্ট তুষ্ট ক্ষণে ক্ষণে, এই চরিত্র তার নিকট পেয়েছি। হাসি কান্না পেয়েছি, সবকিছু পেয়েছি। ভালো হওয়ার আশ্বাস দেওয়ার পরেও সে হেসেছে, সে কান্না করেছে। এইবার আচ্ছা বলেন আম্মা, আপনার আর কি কষ্ট? স্যার আপনার কাছে এসেছি এই কষ্টটা নিয়ে। এবার আপনি কেমনে ওষুধ নির্বাচন করবেন? ওষুধ নির্বাচন করতে গিয়ে আপনি করলেন কি, আপনার মাথায় কিন্তু একটা ওষুধ অলরেডি ঘুরপাক খাচ্ছে। কিন্তু খবরদার, ঘুরপাক খেলেও টোটাল রোগী চিত্র, রোগী কেস টেকিং করার পরে যাই আপনি চিন্তা করবেন ঘুরপাক খেতেই পারে। এই অবস্থায় দেখলাম আম্মা, আপনার আপনার শরীরে শীত বেশি না গরম বেশি, কোনটা অসহ্য? তিনি বললেন, স্যার আমি
শীতও সহ্য করতে পারি না, গরমও সহ্য করতে পারি না। তবে স্যার, শীত এবং গরম দুইটা একসাথে চলে, একবার শীত একবার গরম। এটাকে আমি নিয়েছি পেন্ডুলামের মতো, যে অতিরিক্ত গরম, অতিরিক্ত শীত, তবে অতিরিক্ত গরমের পাল্লাই ভারী। এখন এই ওষুধকে কেন বলেছেন জাস্ট লাইক অ্যাজ এ পেন্ডুলাম। আমি যে ওষুধটার কথা বলতে চাই, সেই ওষুধটাকে কেন বলেছেন জাস্ট লাইক অ্যাজ এ পেন্ডুলাম। আর টাইলার, বরিক, এলেন, ওনারা বলেছেন দো ইট ইজ টু হিটেড মেডিসিন, বাট চিলির ক্ষেত্র এটা সমানভাবে এটা কার্যকর। যখন যেই প্রয়োজন, রোগিনীর অবস্থার প্রেক্ষাপটে, কখনো সে অত্যন্ত গরম, অত্যন্ত শীত, এগুলোর রেফারেন্স কার? কেন, বরিক, এলেন, ফ্যারিংটন। আচ্ছা, এবার আসেন, তাহলে ইট ইজ ক্লিয়ার যে এখন রোগীটি টিউবারকুলার মায়াজমে আছে, সাইকোসিফিলিটিক মায়াজমে আছে, শরিক মায়াজমও তার ভিতরে আছে। এই অবস্থায় আমি কি পেলাম? তার ওয়েদার, তার পরিবর্তনশীলতা এবং তার আঙ্গিক পরিবর্তন, অঙ্গে অঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পরিবর্তিত রূপ, পরিবর্তিত রোগ, তার সার্বজনীনভাবে একটা পরিবর্তনশীলতা আমি পেয়েছি। এইবার আসেন, আর কি পেলাম? ইন জেনারেল উইপিং ডিসপোজিশন। ইন জেনারেল অতিমাত্রায় আবেগী মানুষ, কথায় কথায় সে কান্না করে, এবং তার জীবন যৌবন সবকিছু এইভাবে সে বেলি দিয়েছে, পরের জন্য সে, তার স্বামী, তার দেবর, ননদ, শ্বশুর, শাশুড়ি, কেউই তাকে বলতে পারে না সে খারাপ মানুষ। সবাই বলে শি ইজ সো কাইন্ড, শি ইজ স্মাইলিং, শি ইজ মাইল্ড, শি ইজ জেন্টেল, শি ইজ টু মাচ পজিটিভ and always extroverted। এই অবস্থাগুলি দেখলাম। আচ্ছা ঠিক আছে, তার প্রিয় স্যার, আমার রোগিনীর ক্ষেত্রে উনি ওপেন এয়ার ডিজায়ার। আর কি? আর স্যার, তৈলাক্ত খাবার, মশলা জাতীয় খাবার, এগুলা তার অত্যন্ত প্রিয়। আচ্ছা আম্মা, আপনার মাসিকটা কেমন? স্যার, মাসিকটা খুব কম। আপনার কয় বাচ্চা? স্যার, আমার 2 বাচ্চা, কিন্তু এখনো স্যার আমার মাসিক চলে, কিন্তু মাসিক খুব কম, অল্প, স্ক্যান্টি, এটাকে বলা হয় স্ক্যান্টি। এবং এই স্ক্যান্টি তার অবস্থা, এই অবস্থায় কিন্তু স্যার স্ক্যান্টি হলো লেট, দেরিতে স্যার, কখনো এটা স্যার একটা পরিবর্তিত অবস্থায় জায়গায়। কি পরিবর্তিত? স্যার, কখনো 1 মাস 7 দিন চলে যায়, হয় না, কখনো 1 মাস 15 দিন যায়, হয় না, আবার দেখি স্যার 20 দিনের দিন হয়ে গিয়েছে এই অবস্থায়। তাহলে আমি আর বিশ্লেষণ করতে চাই না এর প্রেক্ষাপটে, whether it is cancer or ulcer or any other disease, সেই ক্ষেত্রে আমাদের প্রেসক্রিপশনে কি ওষুধ আসবে? আমার প্রিয় চিকিৎসক বৃন্দ, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা একটু বলেন আমাদের আব্দুল্লাহ আল মামুন পালসেটিলা, চমৎকার। ডাক্তার এ কে দাস পালসেটিলা, ডাক্তার ইসমাইল হোসাইন পালসেটিলা। এইবার তাড়াতাড়ি বলেন, এত সুন্দরভাবে আপনাদের সামনে প্লেস করেছি, আপনারা সব ঠিক রুগী লিপি এইভাবে তৈরি করবেন, তার কনক্লুশন ড্র করবেন, তারপরে ওষুধ। মেহেদি হাসান পালসেটিলা, চমৎকার। এবার আসেন, হ্যাঁ, ফজিলা খাতুন পালসেটিলা, চমৎকার। এইবার পালসেটিলা, কামাল হোসেন পালসেটিলা, কামাল হোসেন পালসেটিলা। ক্যান্সারের নামে ওষুধ আছে,
সেই ওষুধগুলি বলেন না কেন? আব্দুল্লাহ নোমান পালসেটিলা, আমাদের ম্যাথমেটিকাতে ক্যান্সার, এই নামে বহু ওষুধ। হ্যাঁ, আপনারা হ্যাঁ, শিলা চক্রবর্তী পালসেটিটা, লুৎফর পালসেটিলা, হ্যাঁ, আব্দুল্লাহ মামুন পালসেটিলা। আর কেউ কিছু বলবেন? পীযূষ কান্তি পালসেটিলা, হ্যাঁ, রহমান পালসেটিলা, এইবার হেলাল উদ্দিন পালসেটিলা, এরপরে ইমরান হোসেন পালসেটিলা, মাহমুদুল হাসান পালসেটিলা। পালসেটিলা M/3 দিনে তিনবার, তাই না? কে? আমার দেলোয়ার, আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই দেলোয়ার পালসেটিলা আব্দুল আলী পালসেটিলা। ওকে ফাইন, বুঝছি। এই পালসেটিলা কার্বো অ্যানিমেলিস, এই নতুনত্ব পেয়েছি, কার্বো অ্যানিমেলিস। আয়েশা ইসলাম সোনিয়া পালসেটিলা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আর মুস্তফা, আমার প্রিয় ভাই পালসেটিলা, দেলোয়ার হোসেন পালসেটিলা, ফাতেমা জান্নাত জুমুর পালসেটিলা। ওকে ফাইন, আমি বুঝছি। আমি আমি পরীক্ষার হলে প্রশ্ন আগে আউট করে দিয়েছি, তাই তো আপনারা পালসেটিলা বলে যাচ্ছেন। দীপক রায়, দয়া করে যেইভাবে আমি আপনাদের সামনে কেসটা প্রেজেন্ট করলাম, প্রত্যেকটা কেস আপনারা কেস টেকিং করে আপনারা এইভাবে আইডেন্টিফাইং পয়েন্টগুলি আপনারা ফাইন্ড আউট করে সেই জায়গার মধ্যে ওষুধ থ্রো করবেন। ইনশাআল্লাহ রোগী ভালো হতে বাধ্য, বাই দি গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আমাদের সভাপতি সাহেবও পালসেটিলা। তাই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যে পালসেটিলার কথা বললেন, কিন্তু আমাদের তথাকথিত হোমিওপ্যাথিক ডাক্তার যারা ক্যান্সার নামের চিকিৎসা করেন, আমার মনে হয় তাদের কেউই পালসেটিলার কথা চিন্তা করবে না, মোটেও না। কেউ পালসেটিলার কথা চিন্তাই আনবে না, ক্যান্সারে পালসেটিলা। বাট আমার এই রোগিনী আফটার 6 মান্থ এই রোগিনী ভালো হয়ে গিয়েছে। এখন ভালো হওয়ার খবর, আমি তো ভেবেছি রোগিনী মারা গেছে। এই ভালো হওয়ার খবর আমার চিকিৎসার 2.5 বছর পরে তিনি তার স্বামী নিয়ে আমার নিকট হাজির। সেই আগের অট্ট হাসি নিয়ে হাজির। আমি, কি ব্যাপার, আপনি কেমন আছেন? আপনি কি দুনিয়াতে এখনো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আপনি কি বলেন? আমার ওই রোগ এখন আর নাই, আমি সম্পূর্ণ ভালো। যেখানে আমাকে অ্যালোপ্যাথিক ডাক্তার, অন্যান্য ডাক্তাররা বলেছে যে আমি মারা যাবো অল্প সময়ের মধ্যে, স্যার আল্লাহর রহমতে হোমিওপ্যাথিক চিকিৎসায় আমি ভালো হয়ে গেছি। এখন স্যার নতুন করে আপনার কাছে আসলাম। কিন্তু আমাদের রোগীরাও বড় কৃপণ, আমাদেরকে মূল্যায়নও করে ওই কৃপণতার দিক দিয়ে। কিন্তু আমাদের হোমিওপ্যাথিক ডাক্তারদের কলিজাটা অনেক বড়। আমরা পয়সার দিকে ম্যাক্সিমাম আমরা চিন্তা করি না। আমরা যারা সত্যিকার অর্থে ডাক্তার, যারা মানবতার ফেরিওয়ালা, তারা কি করে? টাকার দিকে চিন্তা করে না, চিন্তা করে রুগীটাকে কিভাবে ভালো করা যায় এবং ভালো করার জন্য চেষ্টা। ওকে ফাইন, আরেকটা ছোট ওষুধ নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। আমি আলোচনার জন্য আমি 5টা রোগী চিত্র নিয়ে আপনাদের সামনে এসেছিলাম, কিন্তু পারতেছি না। আমি আপনাদেরকে নিশ্চয়ই চিকিৎসার গাইডলাইন, চিকিৎসার টেকনিক, আরোগ্যের ধারা, কিভাবে ওষুধ নির্বাচন, সেই বিষয়টা আপনাদেরকে কিছুটা আমি আলোকপাত করতে পেরেছি। এবার আসেন, আরেকটা রোগী আপনার নিকট আসলো, রোগিনী, সেই রোগিনী আপনার নিকট আসলেন। এই রোগিনীও আউটলুকিং দেখলেন পেইল মেন্টালিটি, এনিমিক ডায়াথেসিস,
এর এবং অসুস্থ, প্রচন্ড অসুস্থতা নিয়ে আপনার নিকট আপনি আউটলুকিং এ দেখলেন সে অত্যন্ত কষ্টদায়ক অবস্থা, তার কথা বলতেও তার কষ্ট হয়, তার শরীরে জ্বর। এখন রুগীর কথা, রুগিনীর স্বামী বলতেছে, স্যার আমার স্ত্রী নাকি আর 2-3 মাসের মধ্যে দুনিয়াতে থাকবে না। এই যে কথা বললো, কে বলছে আপনাকে? কই দেখেন রিপোর্ট, এক গাদা রিপোর্ট। সেই রিপোর্টে আপনার আসলো যে ফাইব্রয়েড অফ দ্য ইউটেরাস, ইউটারিন ক্যান্সার, সিস্ট, আর যা আছে আপনার এই ফিমেল জেনিটাল অর্গানের সাথে যে কটা অঙ্গ আছে, all the parts are affected. ও এই অবস্থায় আমি রোগিণীকে প্রশ্ন করতে গিয়ে আমি রোগিণীকে বললাম, আপনার কষ্ট, সে মুখ দিয়ে কথা বলতে তার কষ্ট হয়। তারপরেও আমি বললাম, প্লিজ মা, আপনি একটু বলেন আপনার আর কি কষ্ট। সে ক্যান্সারের, আপনারা জানেন ক্যান্সারের যতগুলি কষ্ট, যতগুলি জ্বালা পোড়া এবং তার হেমোরেজিক ডায়াথেসিস যা কিছু আছে সব এই রোগিনী প্রকাশ করেছে। তারপরও বলল, স্যার অতিরিক্ত স্রাব। অতিরিক্ত কিসের স্রাব? কি মাসিক স্রাব? না স্যার, আমার সাদা স্রাব, প্রচুর পরিমাণে সাদা স্রাব, এবং আমার গোপনাঙ্গের মধ্যে প্রচুর চুলকানি, চুলকানি জ্বালা, এবং গোপনাঙ্গ থেকে প্রচুর ডিসচার্জ, তার ক্ষরণ হচ্ছে। ডিসচার্জ মানে তার স্রাবের বিভিন্ন ধরনের স্রাব ক্ষরণ হচ্ছে, এবং এই স্রাবগুলি যে জায়গায় পড়ে সেই জায়গাটায় হাজিয়ে যায়, এটাকে বলা হয় এক্সকোরিয়েটিং। এই অবস্থায় এবং অতিরিক্ত দুর্বল এই এবং আচ্ছা, এইবার আপনি প্রশ্ন করলেন, যাচ্ছে মা আপনার বাচ্চা? স্যার এক বাচ্চার পরে আর কোনো বাচ্চা হয় নাই। কেন? স্যার রিপিটেড অ্যাবর্শন। সে বলল যে বাচ্চা থাকেই না, আমার বাচ্চা 3 মাস 2 মাসের মধ্যে অ্যাবর্শন হয়ে যায়। তখন আপনি বললেন রিপিটেড অ্যাবর্শন। আচ্ছা মা, আপনার বয়সের বিবাহের কত বছর আগে আপনার মাসিকটা আরম্ভ হয়েছে? স্যার আমার মাসিকটা একটু আগেই আরম্ভ হয়েছে। আমার যখন 10 বছর বয়স তখনই আমার মাসিক স্রাব আরম্ভ হয়ে গিয়েছে। আমরা এটাকে বলি প্রিমেচিউর মিনসেস। প্রিমেচিউর মিনসেস। স্যার মিন্স আগে হয়েছে এটা যেমন সত্য, এখন স্যার অতিরিক্ত স্রাব, আমার সবকিছুই অতিরিক্ত, সাদা স্রাব অতিরিক্ত, প্রদস্রাব অতিরিক্ত, এবং আমার মেনোরেজিয়া, মেট্রোরেজিয়া, মেনোরেজিয়া মানে অতিরিক্ত মাসিক স্রাব, মেট্রোরেজিয়া মানে অর্থাৎ মাসে 2 বার আমার মাসিক স্রাব। এবং স্যার আমার মনে হয় যেন স্যার আমার পেটের মধ্যে বাচ্চা, এবং আমার লেবার পেইন, প্রসব বেদনায় স্যার আমার এই অবস্থা সৃষ্টি, লেবার পেইন, এবং আমার মনে হয় পেশাবের স্থলি দিয়া সব বাইরে হয়ে যাবে। এটাকে আমাদের ভাষায় বলে প্রলাপসিস অফ দ্য ইউটেরাস। এই অবস্থায় আমি যেই ওষুধটার কথা বলবো আপনাদের সুবিধার্থে একটু জানাই দিতে চাই, এই ওষুধটা ক্লিনিক্যাল ট্রায়ালের ওষুধ। এই ওষুধটা রিচার্ড হেল তিনি এই ওষুধটা প্রুভ করেছেন, এবং তিনি বলেছেন দিস ইজ নোন এজ টনিক অফ দ্য ইউটেরাস। ইউটেরাসের টনিক। তিনি বুঝাতে চাচ্ছেন ইউটেরাসের যত রকমের রোগ আছে এই রোগ ভালো করে দেয় এই ওষুধটা।
এই কারণে রিচার্ড হেলথকে আমি ডিসএগ্রি করতে পারি না। তিনি কি করলেন, বললেন ইটস এ টনিক অফ দ্য ইউটেরাস। এইবার আপনাদের কাছে ছেড়ে দিলাম, আপনারা এবার একটু বলেন তো দেখি কি ওষুধের কথা আমি আপনাদেরকে বলেছি, বলতে চাই। আপনারা এবার একটু বলেন, ভুল হতে পারে, অসুবিধা নাই। বোরাজ, হ্যাঁ, মোহাম্মদ আব্দুল হাই বোরাজ, তারপরে সিপিয়া, সিপিয়া, মেহেদি হাসান মাসুদ সিপিয়া, সিপিয়া, সুশান্ত দাস সিপিয়া। বলেন বলেন বলেন, খুব ভালো লাগতেছে আপনাদের পাশে আমি, আমাকে আপনাদের পাশে আবিষ্কার করতে। আমি ধরে রাখতে চাই আপনাদের দোয়ায়, আপনাদের নিকট। গৌরাঙ্গ তোপা সিপিয়া, মেহেদি হাসান সিপিয়া, 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 হ্যাঁ, দীপক রায় ক্রিয়োজোট, আমার নোয়াখালী থেকে সিপিএম, শিববীর, উজ্জ্বল চন্দ্র সিপিয়া সাক্কাস, আচ্ছা, দেওয়ান, হ্যাঁ, এম কে হক সিপিয়া, তারপরে নাসিরউদ্দিন, ভাই বোন নাম অপু সিপিয়া, আয়শা ইসলাম সোনিয়া সিপিয়া, এরপরে ওকে ফাইন সি সালে মোহাম্মদ সিপিয়া, ক্যালকেরিয়া কার, বেশ নতুনত্ব পেলাম। আব্দুর রহমান মাল্লিক, ক্যালকেরিয়া কাপ, ওকে। এইবার আসেন, আপনাদের এই আলোচনার মধ্যে ইসলামী শিগগিরিও আসলো, রফিক ইসলাম। আচ্ছা, তবে আপনারা 80% আপনারা কি করলেন, সিপিআ কে ইন্ডিকেট করলেন, ক্রিউজুট করলেন রশিদ তালুকদার, আরো দুইজনে স্টাফি করলেন, আর কে যেন কি বললেন আমি ভুলে গেছি, আপনার আরেকজনে স্টাফি শিগগিরিয়া। তবে সিপিআ কেই আপনারা বেশি ইন্ডিকেট করেছেন, 90% সিপিআর কথা বললেন। আমি কিন্তু সিপিআর রোগিনীর কোনো বর্ণনা আপনাদেরকে দেই নাই। সিপিয়া জরায়ু সংক্রান্ত জটিলতার একটা মহা ওষুধ, এটাও সত্য। তবে আপনাদেরকে অনুরোধ করব, যারা আপনারা সিপিয়া বলেছেন, তারা আজকে গিয়ে কেন্টের সিপিয়াটা পড়বেন, বারবার পড়বেন, বারবার পড়ে আমার কথাগুলি, আমি যা কথা প্রেজেন্ট করেছি, এই কথাগুলির সাথে সিপিয়াকে আপনারা আপনারা মিলাবেন, আপনারা দেখেন সিপিয়াকে খুঁজে পান কিনা। কিন্তু আমি, আপনারা 90% ডাক্তার একত্রিত হওয়া সত্ত্বেও আমি ইউটারিন ক্যান্সারে যা বলেছি, আমি সিপিআইকে এই লক্ষণগুলির সাথে মিলাতে পারছি না। তাহলে কি ওষুধ আসতে পারে? এই কারণে আমি ওষুধটা আপনাদের সামনে প্রেজেন্ট করেছি, যাতে আপনারা বলতে পারেন, আমি বলেছি, রিচার্ড হেড বলেছেন, এটা ইটস এ টনিক অফ দ্য ইউটেরাস। ইউটেরাসের সকল রোগের ক্ষেত্রে এটা টনিকের মতো কাজ করে। সুতরাং দিস মেডিসিন is known as Elytris ferinosa. একটা আনকমন ঔষধ, but it's a cancerous medicine for uterine cancer. এবং আপনারা একটু দেখবেন, আপনারা কেউ কেউ ক্রিওজোটের কথা বললেন, কিছু লক্ষণ যে নাই তা নয়, ক্রিওজোটও আমরা পাবো ইনশাআল্লাহ। এলিট্রিস ফেরিনোসা, আপনারা বরিক দেখবেন এলিট্রিসটাকে, আরো অন্যান্য বইতে আপনারা বরিকটা দেখেন ইনশাআল্লাহ। এখন প্রশ্নটা হলো, থুজা যে আসবে না তা নয়, আসতে পারে, থুজাও আসতে পারে। আজকে আমার আপনাদেরকে পেলে আমার আওয়াজ বেড়ে যায়,
আমি আর নিজকে মনে করি না আমি অসুস্থ। আপনাদের মাঝে নিজকে সুস্থ রাখতে চাই, আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই। আমি মনে করি আপনারা আমার চেয়ে অভিজ্ঞ চিকিৎসক। তাই আজকের আলোচনা এখানে আমি সমাপ্তি টানছি। আশা করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি স্যার দীর্ঘ সময় যে স্টেমিনি নিয়ে আলোচনা করেছেন এবং আপনার সাথে সকল বন্ধুই উজ্জীবিত ছিল এবং সকলেই আপনার এই কেসের সাথে তাদের মন্তব্য উপস্থাপন করেছেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এবং আজকে সর্বশেষ যা এখানে দর্শক পাচ্ছি আমি, সেখানে দেখতে পাচ্ছি 100+ এখনো উপস্থিত আছেন। অর্থাৎ আপনার আলোচনার সর্ব দিক দিয়ে সকলের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য এবং সকলে আপনার এই আলোচনাকে পছন্দ করছেন। আমি আজকের এই ফেসবুক লাইভে কিছু গুরুত্বপূর্ণ টপিকস এখানে সংযুক্ত করতে চেয়েছিলাম, কিন্তু আজকে টেকনিক্যাল অনেকগুলো সমস্যা ছিল, যে কারণে আজকের লাইভে সবগুলো বিষয় এখানে উপস্থাপন করতে পারিনি। তবে আপনাদের কাছে আমি সামান্য একটু উপস্থাপন করছি, দ্রুততার সাথে আপনারা দেখে নেবেন যে আমরা যদি আজকের এই ইউটেরাইন ক্যান্সারের উপরে আমরা তাকাই, তাহলে আমরা রেপার্টরি কি কি পাই সেই বিষয়টা একটু দেখবেন। দ্রুত আপনার শুধু দেখাবো আমি, যে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে ইউটেরাইন ক্যান্সারের যে লক্ষণ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 33টি লক্ষণ এখানে উপস্থাপন করা হয়েছে। এই 33টি লক্ষণকে আপনাদেরকে বিবেচনা করতে হবে এবং এই লক্ষণগুলো যদি আপনাদের কাছে কোনো রোগী আসে, তাহলে প্রত্যেকটা লক্ষণকেই আপনারা কোনোভাবেই ইগনোর করতে পারেন না এবং কোনো প্রকারেই এই লক্ষণগুলোকে অ্যাভয়েড করলে সঠিক ঔষধ নির্বাচন সম্ভব হবে না। এবং সর্বশেষ যদি সকল লক্ষণগুলো বিশ্লেষণ করা যায়, দেখা গেছে যে এই রেপার্টরিতে প্রায় 103টি ওষুধ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে 103টি ঔষধ এখানে ইউটেরাইন ক্যান্সারের ক্ষেত্রে প্রযোজ্য। এবং সেই ক্ষেত্রে এই 103টা ঔষধ সম্বন্ধে যদি আপনার মেডিকেল জ্ঞান না থাকে, তাহলে আপনার জন্য ঔষধ নির্বাচন অত্যন্ত কঠিন। এবং যদি আমরা সর্বশেষ ঔষধের কথা আলোচনা করেছেন, যদি আমরা শুধু ফার্স্ট গ্রেডের দিকে তাকাই, তাহলে খেয়াল করুন যে আমরা এখানে যদি আমরা বিবেচনা করি, তাহলে আমাদেরকে এবং এই বিষয়গুলোকে নিয়ে যদি আমরা বিস্তারিত আলোচনা করি, তাহলে একটি সেশন হবে এই ইউটেরাইন ক্যান্সারের উপরে। আমরা আজকের এই আলোচনার মাধ্যমে আমরা আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো যে যে সকল রোগীরা আপনাদের কাছে আসে, স্যার যেভাবে একটি কেসকে সবার সম্মুখে উপস্থাপন করেছেন, সেই কেসগুলো দেখে কিন্তু আপনারা প্রায় সঠিক উৎস বলতে পেরেছেন। কিন্তু যখন একটি রোগী আসে, তখন যার কষ্টগুলো তিনি বর্ণনা করেন, সেই বর্ণনার ক্ষেত্রে তাদের বর্ণনা আপনাদের অনেকেরই মগজে আসে না যে কোন কোন লক্ষণগুলোকে আপনার গুরুত্ব দেবেন। আর সেই কারণে সঠিক একটি রোগী চিত্র আপনাদের সম্মুখে আসে না, যে কারণে সঠিক চিত্র না পাওয়ার কারণে সঠিক ঔষধ নির্বাচন কঠিন হয়ে পড়ে। এই ক্ষেত্রে আমরা একজন রোগীর ক্ষেত্রে যে সকল লক্ষণগুলোকে আমরা পাই, সেই লক্ষণগুলোর সমষ্টি নিয়েই আমাদের ঔষধ নির্বাচন করতে হয়। স্যারের আজকের আলোচনায় এই দর্শকদের উদ্দেশ্যে স্যার যদি দুটো কথা বলেন, তাহলে স্যার কথা শুনে আজকের ফেসবুক লাইভ এখানে শেষ করবো ইনশাল্লাহ। সকল বন্ধুদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের লাইভে সর্বশেষ পর্যন্ত আপনারা সকলেই উৎসাহিত করেছেন এবং শেয়ার করেছেন এবং মন্তব্য করেছেন। এই জন্য স্যার প্লিজ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের সাথে থাকবেন। আপনারা হানেম্যানের সৈনিক হতে চেষ্টা করুন। আপনারা যোগ্য হোমিওপ্যাথিক চিকিৎসক হওয়ার ব্রত নিয়ে আপনারা চিকিৎসা সেবায় এগিয়ে যান। আপনাদের প্রতি রইল আমার দোয়া, আমার ভালোবাসা। আপনাদের নিকট থেকেও আমি ভালোবাসা, দোয়া চাই। সবাইকে ধন্যবাদ।